হ্যালো বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আজকে তোমাদের বলবো কিভাবে আমার বোনের অফিসের বস আমাকে লং ড্রাইভে নিয়ে গিয়ে আমার সাথে যা করল। আমার নাম প্রিয়া, আমি ২৬ বছরের বিবাহিত একজন নারী। তবে আজ আমি তোমাদের এমন একটি ঘটনা বলতে চলেছি। সে সময় আমার বয়স ছিল ২৩ এবং আমি সদ্য স্নাতক সম্পন্ন করেছি। সেই সময়ে আমি নিকটবর্তী রেলওয়ে স্টেশনে একটি চাকরি করতাম। আমাদের পরিবার ছিল ছোট, আমি, আমার দিদি এবং আমাদের বাবা, যিনি অনেক আগেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন। ফলে পরিবারের দায়িত্ব আমাদের দুই বোনের উপর এসে পড়েছিল। আমার দিদি ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার এক বন্ধু ছিল যার নাম মুকুল। মুকুল কয়লা ব্যবসার সাথে যুক্ত ছিল। একদিন আমার দিদি তার বন্ধু মুকুলের সাথে আমার চাকরির বিষয়ে আলোচনা করেছিল। মুকুলের এক ব্যবসায়িক পার্টনার ছিল যার নাম ছিল বিভান। বিভান মূলত রেল সংক্রান্ত বিভিন্ন কাজ পরিচালনা করত। তার সুপারিশেই আমি রেলের একটি বেসরকারি বিভাগে চাকরি পেয়েছিলাম। তখন আমার বেতন খুব বেশি ছিল না, তবে চাকরি পাওয়ার আনন্দে আমি খুশি ছিলাম। আমি ৩ মাস ধরে একাগ্রতার সাথে কাজ করতে থাকলাম। সেই সময় বিভান আমাকে মাঝে মাঝে ফোন করত, প্রথমে কেবল আমার কাজের খোঁজখবর নিত। কিন্তু ধীরে ধীরে তার ফোনের সংখ্যা বেড়ে যায়, দিনে ৪-৫ বার পর্যন্ত। আমি তখন আমার প্রেমিকের ফোন উপেক্ষা করেও বিভানের সাথে কথা বলতাম। বিভান আমার মূর্ধ্বতন কর্মকর্তা ছিল, তাই তার ফোন এড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না। অন্যদিকে আমার প্রেমিক তখন কিছু সময়ের জন্য আমার জীবনে ছিল, কারণ তার বাবার অবসর নেওয়ার সময় ঘনিয়ে এসেছিল। কয়েকদিনের মধ্যেই তার বাবা অবসর নেন, আর সে তার পরিবারের সঙ্গে নিজের শহরে ফিরে যায়। তার চলে যাওয়ার পর আমি আর তাকে ফোন করতাম না, এমনকি তার ফোনের উত্তরও দিতাম না। আপনারা দেখছেন ফোন করার সময় কোথায়? সারাদিন কাজের মধ্যে ডুবে থাকতাম, আর অবসর পেলেই বিভানজির ফোন চলে আসত। আমি তাকে বিভানজি কি বলে সম্বোধন করতাম, সরাসরি স্যার বলতাম না। বিভানজি আমাকে নতুন একটি মোবাইল এবং স্কুটার কিনে দিয়েছিলেন। যখনই আমি বিভানজির কাছ থেকে কিছু চাইতাম, তিনি কখনোই না বলতেন না। তবে আমার দিদি সবসময় বলতেন, এত বেশি সুবিধা নিও না, একদিন হিসাব চুকিয়ে নিতে হতে পারে। আমি তখন মনে করতাম, দিদি হয়তো আমার প্রতি ঈর্ষান্বিত, কারণ তিনি আমার মতো সুবিধা পাচ্ছিলেন না। এক শনিবার সন্ধ্যায় বিভানজির ফোন এল। তিনি জানতে চাইলেন রবিবারের কোনো পরিকল্পনা আছে কিনা। আমি বললাম, হ্যাঁ, শপিংয়ে যাব। তিনি সঙ্গে সঙ্গেই বললেন, তাহলে আমার সঙ্গে চলো, আমি কাল ফ্রি আছি। আমি মনে মনে ভাবলাম, বাহ, এবার তাহলে ভালোই কেনাকাটা হবে, খরচ তো বিভানজি করবেন। তাই আমি সম্মতি জানিয়ে বললাম, ঠিক আছে, সকাল 11টার মধ্যে চলে আসবেন। তিনি বললেন, অবশ্যই। পরের দিন রবিবার সকাল 1:00টার মধ্যেই আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলাম। কিছুক্ষণ পর বিভানজির ফোন এলো। তিনি বললেন, বাড়ির পেছনে এসো। আমি বেরিয়ে দেখি তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি গাড়িতে উঠে পড়লাম, আর আমরা রওনা দিলাম শপিংয়ের উদ্দেশ্যে। ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হল। বিভানজি আমার সমস্ত শপিংয়ের বিল পরিশোধ করলেন। এরপর তিনি আমাকে একটি রেস্তোরাঁও নিয়ে গেলেন। সেখানেই দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষ হলে বিভানজি বললেন, এখন কি বাসায় ফিরবে নাকি কোথাও ঘুরতে চাও? আমি হাসতে হাসতে বললাম, যদি কিছু আরও উপহার দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি প্রস্তুত। তিনি মুচকি হেসে বললেন, চলো, আগে একটু লং ড্রাইভ করি। আমি রাজি হয়ে গেলাম। এ পর্যন্ত বিভানজির প্রতি আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল। আমরা শহরের বাইরের দিকে রওনা দিলাম। চারপাশ বেশ ফাঁকা, রাস্তা নির্জন, আর হালকা বৃষ্টি পড়ছিল। আবহাওয়া দারুণ লাগছিল। কিছুক্ষণ পর বৃষ্টি একটু বাড়তে শুরু করল। ছোট ছোট ফোঁটার পরিবর্তে এখন বড় বড় ফোঁটা পড়তে লাগল। বিভানজি গাড়ির ওয়াইপার চালিয়ে দিলেন, কিন্তু বাইরে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। রাস্তায় খুব বেশি গাড়ি ছিল না, মাঝে মাঝে দু-একটা যানবাহন যাতায়াত করছিল। আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, বৃষ্টি তো বেশ বাড়ছে। এতটা দূরে চলে এসেছি, এখন ফিরতে অসুবিধা হতে পারে। বিভানজি, আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। বিভানজি হেসে বললেন, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে গাড়ি চালিয়ে নেব। বর্ষায় ড্রাইভিংয়ের মজাই আলাদা। আমিও মাথা নাড়লাম সম্মতিসূচকভাবে। কিন্তু ঠিক তখনই এক ঝটকা অনুভব করলাম, আর গাড়িটি একদিকে কাত হয়ে গেল। ওহ, মনে হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছে। বিভানজি গাড়ি থামিয়ে বললেন। আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, এখন কি হবে? দাঁড়াও দেখি, বলে বিভানজি গাড়ি থেকে নামলেন। আমি ছাতা নিয়ে বের হলাম। চারদিকে ঘন অন্ধকার, শুধুমাত্র গাড়ির হেডলাইট সামনের রাস্তা আলোকিত করছিল। স্পেয়ার টায়ার তো আছে, তাই তো?
আমি জানতে চাইলাম, আছে, তবে এই ভারী বৃষ্টিতে টায়ার বদলানো কঠিন হবে। বিভানজি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আমাদের আশেপাশে কোনো শুকনো জায়গা খুঁজতে হবে। আমরা চারপাশে তাকালাম, কিন্তু আশেপাশে কোনো দোকান বা বাড়ি চোখে পড়ল না। ঠিক তখনই দূরে ক্ষীণ এক আলো দেখা গেল। দেখুন, ওখানে কিছু আছে, আমি উৎসাহের সঙ্গে বললাম। বিভানজি তাকিয়ে বললেন, হ্যাঁ, মনে হচ্ছে কোনো পুরনো বাড়ি বা কাঠামো। চলো সেখানে গিয়ে দেখি। অন্তত বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যাবে। আমরা দ্রুত ছাতা হাতে সেই দিকে এগিয়ে গেলাম। যত কাছাকাছি পৌঁছালাম, এটি একটি পুরনো বিশাল বাড়ির মতো মনে হল। দেয়ালের শ্যাওলা জমে গেছে, জানালার কাচ ভাঙা, আর চারপাশে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। এটা তো অনেক পুরনো একটা বাড়ির মতো লাগছে, আমি নিচু স্বরে বললাম। হ্যাঁ, তবে এই বৃষ্টিতে আমাদের আর কোনো উপায় নেই। বিভানজি বললেন, দরজাটা খানিকটা খোলা ছিল। বিভানজি ধীরে ধীরে সেটি ঠেলে দিলেন, আর দরজা কট কট শব্দ করে খুলে গেল। ভেতরে ছিল সম্পূর্ণ অন্ধকার, কেবল এক কোণে মৃদু আলো ঝলমল করছিল। কেউ আছেন এখানে? আমি সন্দেহের সঙ্গে বললাম। চলো গিয়ে দেখি। বিভানজি বললেন। আমরা ভেতরে পা রাখতেই আশেপাশের পরিবেশ একেবারে ঠান্ডা লাগতে শুরু করল। বিভানজি, আমার একটু অস্বস্তি লাগছে। আমাদের এখানে আসা উচিত হয়নি। আমি আস্তে আস্তে বললাম। ভয়ের কিছু নেই, বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই অপেক্ষা করি। বিভানজি আমাকে আশ্বস্ত করলেন। আমরা একটু এগিয়ে যেতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার পায়ের নিচে কি যেন মচমচ শব্দ করল। আমি সঙ্গে সঙ্গে থমকে গেলাম। কেউ আছেন এখানে? আমি সাহস করে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর এলো না। বাড়ির ভেতর কেবল বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। পরের মুহূর্তেই কেউ যেন আমার কাঁধে আলতো করে হাত রাখল। আমি আতঙ্কে চিৎকার দিয়ে দ্রুত পেছনে ঘুরলাম। বিভানজিও হতভম্ব হয়ে গেলেন। আমাদের সামনে দাঁড়িয়ে ছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। তার মুখ, লোকটির মুখে গভীর ভাঁজ, চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা, আর গায়ে মোটা জ্যাকেট। তার হঠাৎ উপস্থিতি আমাদের ভীষণ চমকে দিল। আপনারা এখানে কি করছেন? তার গম্ভীর কণ্ঠস্বর শুনে সারা বাড়ি যেন কেঁপে উঠল। বিভানজি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আশ্রয় নিতে বাধ্য হয়েছি। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে গভীরভাবে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, এটা খুব পুরনো বাড়ি, এখানে সাধারণত কেউ আসে না। তবে এই বৃষ্টির মধ্যে তোমাদের সত্যিই আর কোনো উপায় ছিল না। আমার বুক তখনও জোরে ধুকপুক করছিল। তবে সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটি হালকা হাসল, তারপর বলল, আমি এই বাড়ির রক্ষক। বহু বছর ধরে এই জায়গার দেখাশোনা করছি। যারা পথ হারিয়ে আসে তারা এখানে আশ্রয় নেয়, তবে বেশি সময় থাকা ভালো নয়। তার কথা শুনে আমার মনে অজানা আতঙ্ক কাজ করতে লাগল। বিভানজি কৌতূহল নিয়ে বললেন, এই বাড়ির দেখাশোনা করেন? কিন্তু এটা তো একেবারে পরিত্যক্ত মনে হচ্ছে। এখানে কি কেউ থাকে না? লোকটি কিছুক্ষণ চুপ রইল, তারপর গভীর গলায় বলল, এটা অনেক পুরনো কাহিনী। তবে তোমরা ভিতরে এসো, বাইরে বৃষ্টি এখনই থামবে না। আমি আর বিভানজি একে অপরের দিকে তাকালাম। বাইরে ঝড়ো বৃষ্টি আরও তীব্র হয়ে উঠেছে। আমাদের আর কোনো উপায় ছিল না, তাই আমরা তার পিছু নিলাম। বাড়ির ভিতরে ঢুকতেই আরও রহস্যময় অনুভূতি হতে লাগল। চারদিকে ধুলোর স্তর জমেছিল, মেঝে ফাটল ধরা, আর কোনায় বিশাল বিশাল মাকসার জাল ঝুলছিল। সামান্য কয়েকটি মোমবাতি জ্বলছিল, যা পরিবেশকে আরও গা ছমছমে করে তুলছিল। লোকটি আমাদের একটা বড়হোল ঘরে নিয়ে গেল। সেখানে একটা পুরনো কাঠের টেবিল আর কয়েকটি ভাঙাচোরা চেয়ার পড়েছিল। সে হাতের ইশারায় আমাদের বসতে বলল। আপনার নাম কি? বিভানজি প্রশ্ন করলেন। লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, অনেকে আমাকে রঘু কাকা বলে ডাকে। আমি বছরের পর বছর ধরে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু এখানে কেউ থাকে না কেন? এত বড় আর সুন্দর এই প্রাসাদটার অবস্থা এমন নির্জন কেন? রঘু কাকা গভীর নিঃশ্বাস নিলেন। যেন কোনো পুরনো স্মৃতি তার মনে ভেসে উঠেছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, একটা সময় ছিল যখন এই প্রাসাদ আলো ঝলমল করত। এখানে রাজা অনিরুদ্ধ সিংহ তার পরিবার নিয়ে বসবাস করতেন। কিন্তু এক রাতেই সবকিছু বদলে যায়। আমরা তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, কি ঘটেছিল সেদিন? রঘু কাকা চারপাশে একবার দেখে নিলেন, যেন নিশ্চিত হতে চাইছিলেন যে কেউ আমাদের কথা শুনছে না। তারপর নিচু স্বরে বললেন, এই প্রাসাদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক রাতে রাজা অনিরুদ্ধ সিংহের পুরো পরিবার রহস্যজনকভাবে প্রাণ হারায়। কেউ জানে না আসলে কি ঘটেছিল, কিন্তু সেই রাতে সবাই প্রাসাদ থেকে ভয়ঙ্কর চিৎকার শুনেছিল। সকালে যখন লোকেরা ভিতরে ঢোকে তখন পুরো পরিবার নিথর পড়েছিল।
তবে অবাক করার বিষয় হল তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তাদের মুখে এমন এক অভিব্যক্তি ছিল যেন তারা কিছু অতিপ্রাকৃত জিনিস দেখেছিল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। রঘু কাকার কথা শুনে আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বিভানজির দিকে তাকালাম, তিনিও কিছুটা অস্বস্তিতে পড়েছেন। তারপর কি হল? বিভানজি আগ্রহী কণ্ঠে জিজ্ঞাসা করলেন। রঘু কাকা গভীর কণ্ঠে বললেন, এরপর থেকে এই প্রাসাদ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। কেউ আর এখানে থাকার সাহস পায় না। লোকজন বলে গভীর রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, মাঝে মাঝে আলোর ঝলকানি দেখা যায়, আর কিছু মানুষ দাবি করে যে তারা ছায়ামূর্তি দেখেছে। আমার সারা শরীর কেঁপে উঠল। বাইরে বৃষ্টি তখনও অবিরাম ঝরছে, আর প্রাসাদের অভ্যন্তরে এক অদ্ভুত নিস্তব্ধতা। তাহলে আপনি কি কখনো কিছু অস্বাভাবিক ঘটনা দেখেছেন? আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম। রঘু কাকা কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, আমি দেখেছি। গভীর রাতে এই প্রাসাদের দরজা আপনা আপনি খোলে আর বন্ধ হয়, আসবাবপত্র নড়তে থাকে। আর কখনো কখনো সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যায়, কিন্তু যখন গিয়ে দেখি তখন সেখানে কেউ থাকে না। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি আস্তে করে বিভানজির দিকে তাকিয়ে বললাম, আমরা কি এখান থেকে চলে যাব? আমি ঠিক তখনই কথাটা বলেছি, এমন সময় প্রাসাদের ভিতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার বিকট শব্দ হল। আমরা তিনজনেই ভয়ে চমকে উঠলাম। আমি বিভানজির হাত শক্ত করে ধরে ফেললাম। এটা কি ছিল? বিভানজি উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। রঘু কাকা সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালেন। তোমরা এখানে থাকো, আমি দেখে আসছি। কিন্তু বিভানজি তাকে আটকালেন। না, আমরা একা থাকব না, আমরা আপনার সঙ্গে যাব। আমরা তিনজন ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগিয়ে গেলাম। প্রাসাদের করিডোরে অদ্ভুত ফিসফিস শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন কেউ দূর থেকে কিছু বলছে। আমাদের প্রতিটি পদক্ষেপ যেন এক অজানা আতঙ্কের দিকে এগিয়ে নিচ্ছিল। আমরা যখন বিশাল দরজার সামনে পৌঁছালাম, তখন দেখলাম সেটা সামান্য ফাঁকা। ভিতরে ভয়ানক অন্ধকার। আমি থরথর কাঁপতে কাঁপতে দরজাটা পুরোপুরি ঠেলে দিলাম। মুহূর্তের মধ্যে হিমশীতল বাতাসের এক প্রবল ধাক্কা আমাদের মুখে আছড়ে পড়ল। বিদ্যুতের আলো। এক মুহূর্তের জন্য আমরা যা দেখলাম তাতে আমাদের দেহে রক্ত জমে গেল। এই চেয়ারটা পড়ল কিভাবে? আমি থরথর কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম। রঘু কাকা ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং চারপাশে চোখ বুলিয়ে বললেন, এই প্রাসাদ কখনোই স্বাভাবিক ছিল না। এখানে এমন কিছু আছে যা কেউ বুঝতে পারেনি। বিভানজি টর্চ জ্বালিয়ে চারপাশে আলো ফেললেন। আমি খেয়াল করলাম ঘরের এক কোণে একটা পুরনো আলমারি রাখা। তার দরজাটা সামান্য ফাঁকা ছিল। আমরা কি এটা খুলে দেখব? আমি কোনো রকম সাহস সঞ্চয় করে বললাম। বিভানজি আমার দিকে তাকিয়ে বললেন, যদি সত্যিটা জানতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে। রঘু কাকা গভীর নিঃশ্বাস নিয়ে আলমারির দিকে এগোলেন। ধীরে ধীরে তিনি তার দরজাটা খুললেন। ভিতরে কয়েকটা পুরনো পোশাক ঝুলছিল, নিচে একটা ধুলো ঢাকা কাঠের বক্স ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল আলমারির পেছনের দেয়ালে কিছু গভীর আঁচড়ের দাগ, যেন কেউ ভেতর থেকে বেরোনোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিল। হে ঈশ্বর! আমি আতঙ্কে পেছনে সরে এলাম। এটা কার দাগ? বিভানজি হতভম্ব হয়ে প্রশ্ন করলেন। রঘু কাকার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই প্রাসাদের শেষ মালিক রাজা অনিরুদ্ধ সিংহের কন্যাকে শেষবার এই ঘরেই দেখা গিয়েছিল। বলা হয় সে প্রাণপণে এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু সে আর কখনো বের হতে পারেনি। তারপর সে রহস্যজনকভাবে হারিয়ে যায়। আমরা স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো ঘরের দেয়াল আমাদের আতঙ্ক অনুভব করতে পারছে। তাহলে তার আত্মা কি এখানেই আছে? বিভানজি ফিসফিস করে বললেন। রঘু কাকা মাথা নিচু করলেন। অনেকে তাই বিশ্বাস করে। কেউ বলে সে কখনো মারা যায়নি, বরং এখানেই কোথাও বন্দী রয়েছে। আমার শরীর অবশ হয়ে আসছিল। তাহলে কি সে এখনও বেঁচে আছে? রঘু কাকা কিছু বলার আগেই হঠাৎ ঠকঠক শব্দ শোনা গেল। ঘরের ভিতর থেকেই কারো ধীরে ধীরে পায়ে চলার শব্দ ভেসে এলো। আমাদের শরীর শিউরে উঠল। বিভানজি তৎক্ষণাৎ টর্চের আলো চারপাশে ফেললেন, কিন্তু কোথাও কিছু দেখা গেল না। কে আছে সেখানে? আমি ভয়ে ফিসফিস করে বললাম। জবাব এলো না। কিন্তু তারপর একটা অদ্ভুত ঠান্ডা হাসির শব্দ প্রতিধ্বনিত হল। আমাদের হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অবস্থা। আমরা বুঝতে পারছিলাম এই প্রাসাদ কেবল পুরনো একটি ভবন নয়, এখানে কিছু আছে যা আমাদের দেখছে, আমাদের অনুভব করছে। বিভানজি সাহস করে চিৎকার করে বললেন, কে আছো? কোনো উত্তর এলো না। অন্ধকারে মনে হচ্ছিল ঘরের কোণে কিছু একটা লুকিয়ে আছে। রঘু কাকা ইশারায় আমাদের চুপ করতে বললেন এবং ধীরে ধীরে আলমারির পিছনে টর্চের আলো ফেললেন। হঠাৎ আমরা দেখলাম একটা ছায়া। আমি বিভানজির হাত শক্ত করে ধরে ফেললাম। রঘু কাকা কাঁপতে কাঁপতে টর্চের আলো আরও উঁচু করলেন। ঠিক তখনই
একটা প্রচণ্ড শব্দে জানালা হঠাৎ খুলে গেল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। এক প্রবল হিমশীতল বাতাস ঘরের ভেতর আছড়ে পড়ল। মোমবাতিগুলো এক নিমেষে নিভে গেল। আমি আতঙ্কে বিভানজির দিকে ঝাঁপিয়ে পড়লাম। তিনিও আমাকে ধরে ফেললেন। রঘু কাকা তাড়াতাড়ি আবার টর্চের আলো জ্বালালেন, কিন্তু ছায়াটা তখন আর সেখানে ছিল না। এটা কি ছিল? আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম। রঘু কাকা ধীরে ধীরে বললেন, এটাই সেই ছায়া যাকে অনেকেই এখানে দেখেছে, কিন্তু এই প্রথমবার সে আমাদের এত কাছ থেকে দেখা দিল। রঘু কাকা ফিসফিস করে বললেন, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। বিভানজি দ্রুত বলে উঠলেন। ঠিক তখনই আবার সেই ঠকঠক শব্দ শোনা গেল। মনে হচ্ছিল আওয়াজটা প্রাসাদের ভেতর কোনো গোপন জায়গা থেকে আসছে। আমরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলাম। প্রাসাদের করিডোর ছিল ঘন অন্ধকারে ঢাকা। বৃষ্টির শব্দ তখন একটু কমে এসেছিল, কিন্তু পুরো ভবনের নিস্তব্ধতার মধ্যে এক অজানা অস্থিরতা ছিল। আমাদের দেখতে হবে, এই আওয়াজটা কোথা থেকে আসছে। রঘু কাকা দৃঢ় কণ্ঠে বললেন, আমার মন চাইছিল এখান থেকে পালাতে, কিন্তু আমরা রহস্যের এত কাছে চলে এসেছিলাম যে পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল না। আমরা ধীরে ধীরে পুরনো কাঠের মেঝেতে পা ফেলতে লাগলাম। প্রতিটি ধাপের সঙ্গে মেঝের কাঠ কট কট শব্দ করছিল, যেন আমাদের পাশাপাশি কেউ হেঁটে চলেছে। হঠাৎ আমাদের সামনে একটা বড় দরজা দেখা গেল, যেটা সামান্য ফাঁক হয়েছিল। ভেতর থেকে মৃদু আলো উকি দিচ্ছিল। বিভানজি খুব আস্তে দরজাটা ঠেলে দিলেন, আর পরের মুহূর্তে যা দেখলাম তাতে আমাদের শ্বাস বন্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের খাট পড়েছিল, ধুলো ঢাকা। দেয়ালে ঝুলছিল কিছু পুরনো ছবি, তবে তাদের অনেকগুলোই ছিঁড়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল ঘরের এক কোণে পড়ে থাকা একটা লোহার খাঁচা। এটা এখানে কেন? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। রঘু কাকা গভীর দৃষ্টিতে খাঁচাটার দিকে তাকালেন, তারপর বললেন, এর মানে এই প্রাসাদ নিয়ে শোনা কথাগুলো পুরোপুরি ভুল ছিল না। ঠিক তখনই খাঁচার পেছন থেকে আস্তে আস্তে একটা আওয়াজ ভেসে এলো। কে আছো? আমরা একসঙ্গে চমকে উঠলাম। বিভানজি সঙ্গে সঙ্গে টর্চের আলো সামনে ধরলেন। আর যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন। খাঁচার ভেতরে একজন মহিলা বসেছিলেন। তার চোখ ছিল বড় বড়, চুল ছিল এলোমেলো, আর ক্লান্ত মুখে যেন বছরের পর বছর ধরে সঞ্চিত এক নিঃসঙ্গতা আর কষ্টের ছাপ ফুটে উঠেছিল। তার বয়স হবে প্রায় ৩০-এর কাছাকাছি, কিন্তু তার চোখের গভীরে লুকানো ছিল এক দুর্বোধ্য রহস্য। ও ঈশ্বর! উনি এখানে কিভাবে এলেন? আমি হতবাক হয়ে বললাম। রঘু কাকা দ্রুত তার দিকে এগিয়ে গেলেন এবং কাপা গলায় বললেন, আপনি কে? মহিলাটি স্থির দৃষ্টিতে আমাদের দেখছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, তোমাদের এখানে আসা উচিত হয়নি। তারা তোমাদের ছাড়বে না। আমরা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালাম। তারা? তারা কারা? বিভানজি আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন। মহিলার চোখে এক মুহূর্তের জন্য প্রচণ্ড ভয় ছাপিয়ে উঠল। তিনি আস্তে আস্তে ফিসফিস করে বললেন, যারা আমাকে এখানে বন্দী করেছে। এতক্ষণ পর্যন্ত এই প্রাসাদ কেবল একটা ভয়ঙ্কর জায়গা বলে মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছিল আমরা এক গভীর ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি। কে এই মহিলা? কেন তাকে এখানে বন্দী করে রাখা হয়েছে? আমরা তিনজন হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে ভীত ছিল, আতঙ্কিত ছিল, কিন্তু তার চোখের ভাষায় এমন কিছু ছিল যা সে বলতে চাইছিল, কিন্তু কোনো এক অজানা ভয়ে আটকে যাচ্ছিল। তোমার নাম কি? আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম। মহিলাটি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর কাপা গলায় বললেন, আমার নাম সুরভি। রঘু কাকা হতভম্ব হয়ে গেলেন। সুরভি? রাজা রণধীর সিংহের কন্যার নামও তো সুরভি ছিল। আমার শরীর শিউরে উঠল। তুমি কি সত্যিই সেই সুরভি? বিভানজি সন্দেহভরা চোখে প্রশ্ন করলেন। সুরভির চোখে জল চলে এলো। তিনি আস্তে করে মাথা ঝাঁকালেন। যে গল্প আমরা এতদিন শুনে এসেছি তাতে বলা হয়েছিল রাজা রণধীর সিংহের কন্যা বহু বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তো এখানেই আছেন, জীবিত। তুমি এখানে কিভাবে? রঘু কাকা উদ্বিগ্ন গলায় জানতে চাইলেন। সুরভি এক গভীর নিঃশ্বাস নিলেন, তারপর ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, এটা এক দীর্ঘ এবং ভয়ঙ্কর কাহিনী। আমার বাবা রাজা রণধীর সিংহ একসময় এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, কিন্তু যখন ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যায় তখন আমাদের রাজপরিবারের বিপুল সম্পদের দিকে অনেকের লোভ পড়ে। কিছু লোক আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাকে শেষ করে দেয়। আমরা নিঃশ্বাস বন্ধ করে তার কথা শুনছিলাম। কিন্তু তোমাকে কে বন্দী করল? আমি জিজ্ঞাসা করলাম। সুরভির চোখে একসঙ্গে আতঙ্ক আর ক্ষোভ ফুটে উঠল। আমাদেরই এক বিশ্বাসঘাতক দাস। সে লোভী ছিল। সে আমার বাবার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিল। তারপর সে আমাকে শেষ করতে চেয়েছিল।
কিন্তু পরে ভেবেছিল আমাকে জীবিত রাখা তার বেশি লাভজনক হবে। সে তোমাকে এখানে বন্দী করল? রঘু কাকা হতভম্ব হয়ে বললেন। সুরভি মাথা নিচু করে বললেন, হ্যাঁ। আমি অনেক বছর ধরে এই অন্ধকার কারাগারে বন্দী। বহুবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে বারবার ধরে ফেলেছে। আমার মনে একটা প্রশ্ন এলো, কিন্তু এখন সে কোথায়? সুরভি কাপা গলায় বললেন, আমি জানি না। কিন্তু আমি নিশ্চিত সে এখানেই কোথাও আছে। আমরা একে অপরের দিকে তাকালাম। হঠাৎ করে এই প্রাসাদ আরও ভয়ঙ্কর লাগতে শুরু করল। আমাদের তোমাকে এখান থেকে বের করে আনতে হবে, বিভানজি দৃঢ়স্বরে বললেন। আমরা সঙ্গে সঙ্গে খাঁচার দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা ছিল ভীষণ ভারী আর মরচে ধরা। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। কেউ আসছে, আমি আতঙ্কিত গলায় বলে উঠলাম। আমরা সবাই সঙ্গে সঙ্গে পেছনে সরে গেলাম। প্রাসাদের প্রবেশদ্বারের কাছে কারো ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। তারপর ঠক ঠক, দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে শুরু করল। আমাদের নিঃশ্বাস থমকে গেল। এটা কে হতে পারে? বিভানজি ফিসফিস করে বললেন। সুরভির চোখ আতঙ্কে বড় হয়ে গেল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। তার কাপা কণ্ঠ শোনা গেল। এই তো সেই মানুষ যে আমাকে বন্দী করেছিল। আমাদের শরীর যেন জমে গেল। সুরভি ভয়ে কাঁপছিলেন, তার চোখে বছরের পর বছরের জমে থাকা আতঙ্ক স্পষ্ট ছিল। আমাদের লুকিয়ে পড়া উচিত, বিভানজি কানে কানে বললেন। কিন্তু এখন লুকানোর সময় নেই। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। নিঃশব্দে দরজা কেঁপে উঠল, যেন কেউ সেটিকে জোরপূর্বক খুলতে চাইছে। রঘু কাকু তৎক্ষণাৎ নিজের টর্চ বন্ধ করে দিলেন। পুরো ঘর নিমেষেই অন্ধকারে ডুবে গেল। আমরা সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। ওখানে কে? বাইরে থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সুরেখার চোখে জল এসে গেল। এই সেই মানুষ যিনি আমাকে বন্দী করেছিলেন। সে ফিসফিস করে বলল। এখন আমাদের সামনে মাত্র দুটি পথ খোলা ছিল, হয় পালিয়ে যাওয়া, নয়তো এই রহস্যের সম্মুখীন হওয়া। আমরা পালাতে পারব না, চাপা স্বরে বললেন। আমাদের জানতে হবে সে আসলে কে। আমি সাহস সঞ্চয় করে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তুমি কে? দরজার ওপারে কয়েক সেকেন্ডে নিস্তব্ধতা বিরাজ করল। তারপর সেই গভীর কণ্ঠ আবার বলল, তোমাদের এখানে আসা উচিত হয়নি। এই প্রাসাদ তোমাদের জন্য নয়। আমরা একে অপরের দিকে তাকালাম। এবার স্পষ্ট হয়ে গেল সে কোনো সাধারণ মানুষ নয়। রঘু কাকু আচমকা টর্চ জ্বালিয়ে দরজার দিকে আলো ফেললেন। কিন্তু সেখানে কেউ ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি হতবাক হয়ে বললাম। সুরেখা কাঁপতে কাঁপতে বলল, ও সবসময় এমনটাই করে। শুধু তার ছায়া দেখা যায়, কিন্তু সে নিজে অদৃশ্য হয়ে যায়। তাহলে কি ও কোনো আত্মা? রঘুদা সন্দেহের স্বরে বললেন। রঘু কাকু মাথা নাড়লেন। না, এটা আত্মা নয়। এটা একজন জীবিত মানুষ, যে আমাদের ভয় দেখাতে চাইছে। এখন আর কোনো উপায় ছিল না। আমাদের এই রহস্যের সমাধান করতেই হতো। আমাদের নিচের তলায় যেতে হবে, সুরেখা বলল। সেখানে কিছু আছে যা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা মরচে ধরা লোহার দরজাটি ভাঙার চেষ্টা করলাম। কয়েক মিনিটের মধ্যেই সেটি খুলে গেল, আর সুরেখা মুক্ত হয়ে গেল। তারপর আমরা ধীরে ধীরে অন্ধকার সিঁড়ির দিকে এগোলাম। হাবেলির দেয়াল ঘেঁষে শীতল বাতাস বয়ে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য অস্তিত্ব আমাদের উপস্থিতি অনুভব করছে। নিচে নামতেই আমরা দেখতে পেলাম বিশাল একটি হোলঘর, যেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরনো আসবাবপত্র। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটি গোপন দরজা। এই দরজা কোথায় যায়? আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম। সুরেখা শ্বাসরুদ্ধ হয়ে বলল, আমি জানি না, কখনো এটাকে খুলতে দেখিনি। রঘুদা সাহস করে দরজায় ধাক্কা দিলেন। দরজাটি ভারী ছিল, কিন্তু কিছুক্ষণ পর সেটি ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেল। আমরা ভেতরে ঢুকতেই শিউরে উঠলাম। ঘরের মধ্যে এক অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল। চারপাশে পুরনো ঝুলানো লণ্ঠন, যেগুলোতে এখনও মৃদু আলো জ্বলছিল। এর অর্থ এখানে কিছুক্ষণ আগেও কেউ ছিল। কিন্তু সবচেয়ে আতঙ্কজনক বিষয় ছিল ঘরের মাঝখানে থাকা কাঠের চেয়ার, যেখানে দড়িগুলো এখনও ঝুলছিল, যেন কাউকে বেঁধে রাখা হয়েছিল। সুরেখা কাঁপতে কাঁপতে বলল, এটাই সেই জায়গা যেখানে আমাকে প্রথম বন্দী করা হয়েছিল। আমাদের গলা শুকিয়ে এল। ঠিক তখনই পেছন থেকে এক রহস্যময় হাসির শব্দ ভেসে এল। তোমরা অবশেষে এখানে চলে এসেছ। আমরা আতঙ্কে পিছনে ফিরে তাকালাম। সিঁড়ির উপরে দাঁড়িয়ে ছিল এক লম্বাচোরা মানুষ, যার চোখে এক অদ্ভুত উন্মাদনা জ্বলছিল। তার মুখ কুঁচকানো, ত্বক বিবর্ণ, কিন্তু গভীর কালো চোখ দুটো ভয়ঙ্করভাবে চকচক করছিল। সে লম্বা কালো কোট পরা ছিল, আর তার হাতে একটি পুরনো লণ্ঠন দুলছিল। রঘুদা কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে? লোকটি ধীরে ধীরে হাসল। তোমরা আমাকে হয়তো চেনো না, কিন্তু আমি তোমাদের ভালোভাবেই চিনি। সুরেখা কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি
তুমিই আমাকে বন্দী করেছিলে তাই না? লোকটি হাসতে হাসতে মাথা নেড়ে বলল। হ্যাঁ, এবং এখন কেউ এখান থেকে জীবিত ফিরবে না। আমাদের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এখন মাত্র দুটি পথ খোলা ছিল, হয় এখানে ফেসে থাকা, নয়তো পালানোর চেষ্টা করা। লোকটির চোখে এক ভয়ঙ্কর উন্মাদনা ফুটে উঠল। তার গলার স্বর যেন মৃত্যুর ঘণ্টাধ্বনি বাজাচ্ছিল। এখন কেউ বাঁচতে পারবে না। সুরেখা রঘুদার পেছনে লুকিয়ে গেল। আমি কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তুমি আসলে কি চাও? লোকটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগল। তার বুটের শব্দ পুরো অন্ধকার হাবেলিতে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি চাই তোমরা সবাই আমার জগতে চলে আসো। সে গম্ভীর স্বরে বলল। রঘুদা রাগে গর্জে উঠলেন। তুই আসলে কে? লোকটি থামল। অন্ধকারে তার ছায়াটি আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমার নাম প্রতাপ সিং। আমরা চমকে উঠলাম। রঘু কাকু হতভম্ব হয়ে বললেন, কিন্তু এই হাবেলি তো রাজা রণবীর সিংয়ের। প্রতাপ সিং অশুভ হাসি হাসল। রণবীর সিং? সে তো শুধু নামমাত্র রাজা ছিল। আসল খেলা আমি খেলেছি। আমি তাকে শেষ করিয়েছিলাম যাতে এই হাভেলি এবং তার সমস্ত সম্পত্তি আমার হয়ে যায়। তারপর সে সুরেখার দিকে আঙুল তুল। কিন্তু তার মেয়ে, সে তখন বেঁচে ছিল। সুরেখার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি হতবাক হয়ে বললাম, তুমি ওকে বন্দী করেছিলে? প্রতাপ সিং অন্ধকারে আরও এগিয়ে এল। হ্যাঁ। কিন্তু এবার সে ধীরে ধীরে তার পকেট থেকে ধারালো কিছু বের করল, একটি লম্বা ছুরি। এবার তোমরা কেউই বাঁচবে না। আমাদের শির দ্বারা বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। পালাও। রঘুদা হঠাৎ চিৎকার করলেন। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমরা সঙ্গে সঙ্গে দৌড় দিলাম, কিন্তু হঠাৎ প্রতাপ সিং একটি গোপন লিভার টেনে দিল, আর সঙ্গে সঙ্গে প্রধান দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। এখন কোথাও যাওয়ার উপায় নেই। প্রতাপ সিং উন্মাদের মতো হেসে উঠল, আর আমরা ভয়ে হাবেলির অন্ধকারের মধ্যে আটকে গেলাম। পুরনো জঞ্জাল আর মরচে ধরা শিকল চারপাশে ঝুলছিল। রঘু কাকু হঠাৎ চিৎকার করে উঠলেন, এই দিকে। মনে হচ্ছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে। আমরা দৌড়ে সেই দিকে ছুটলাম। কিন্তু হঠাৎ প্রতাপ সিং তার হাতে ধরা ছুরিটি আমাদের দিকে ছুঁড়ে দিল। ছুরিটি বাতাসে চকচক করে উড়ে এল, আমার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। আমি ব্যথায় কেঁপে উঠলাম, কিন্তু এখানে থামার উপায় ছিল না। রঘুদা, তাড়াতাড়ি দরজাটা খোল। সুরেখা আতঙ্কে কাঁদতে কাঁদতে চিৎকার করল। রঘুদা সমস্ত শক্তি দিয়ে কাঠের দরজাটা ধাক্কা দিতে লাগলেন। ঠিক তখনই প্রতাপ সিং তার হাতে ধরা লণ্ঠনটি মাটিতে ছুঁড়ে ফেল। তেল ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। পুরো হাবেলিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে লাগল। ধোঁয়ায় সবকিছু ঝাপসা হয়ে গেল। আমাদের কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। রঘু কাকু দ্রুত তার টর্চের আলো চারপাশে ফেললেন। হঠাৎ একটা জায়গায় থমকে গেলেন। এই দেওয়ালটা ফাঁপা লাগছে। রঘুদা দ্রুত মাটিতে পড়ে থাকা একটা লোহার রড তুলে নিয়ে দেওয়ালে সজোরে আঘাত করলেন। ধপ! দেওয়ালে ফাটল ধরল। প্রতাপ সিং উন্মাদের মতো চিৎকার করে উঠল, তোমরা এখান থেকে পালাতে পারবে না। কিন্তু আমরা থামলাম না। আমরা পুরো শক্তি দিয়ে দেওয়ালটা ভাঙতে থাকলাম, এবং অবশেষে সেটা ধসে পড়ল। দ্রুত বের হও। রঘু কাকু চিৎকার করলেন। ধোয়ার ভেতর দিয়ে আমরা সংকীর্ণ সেই ফাটল দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম। প্রতাপ সিং তখনও আমাদের পেছনে ছিল, কিন্তু হঠাৎ তহখানার ছাদের একটা বড় অংশ তার উপর ভেঙে পড়ল। তার চিৎকার পুরো হাভেলি জুড়ে প্রতিধ্বনিত হল। তারপর সব নিশ্চুপ হয়ে গেল। আমরা দৌড়ে হাভেলির বাইরে বেরিয়ে এলাম। বাইরে ঠান্ডা বাতাস আমাদের শরীর ছুঁয়ে গেল, কিন্তু আমরা সবাই হাঁপাচ্ছিলাম। পেছনে তাকিয়ে দেখলাম, পুরো হাভেলিটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছে। সুরেখা মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আমি অবশেষে মুক্ত। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। এই রাত, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা কখনো ভুলতে পারব না। রঘুদা আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। এখন থেকে আর কেউ এই হাভেলিতে পা রাখবে না। আমি মাথা নাড়লাম, কখনোই না। কিন্তু ঠিক তখনই পুড়তে থাকা হাভেলির দিক থেকে একটা ফিসফিসানো শব্দ ভেসে এলো। এটা শেষ নয়। আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। সব সত্যিই শেষ হয়ে গেছে, নাকি রহস্য এখনও বাকি? এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।